সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরের মতো বীর তো কলিযুগে আছে নাকি? নেই। ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণের মতো দিগ্বিজয়ী বীর কলিতে আছে? নেই। দাপরে অঘাসুর বঘাসুর এই যে এত অসুর কংসের মতো বীর কলিযুগে আছে? নেই। তাহলে বাবা কলিযুগে আছে কে বলো দেখি? বলছে কলিযুগে আছে কেবল দুটো মাতাল, জগায় আর মাদায়। তো বাবা মাতালকে মারলে কি কারো মান বাড়ে? মাতালকে মারলে কারো মান বাড়ে না। তাই গৌর সুন্দরমা আগে থেকেই কলিযুগের দশা দর্শন করে রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে আমি অসুরেতে করেছি না ধরিব প্রাণে কারো নামা দিব, এই মধুর হরি নামে চিত্ত শুদ্ধি করাবো হরি নামে চিত্ত শুদ্ধি করাবো। এবার লক্ষ্য করুন মায়েরা, তাই কলিযুগের মানুষকে এহেন কলির মানুষকে উদ্ধার করবার লাগে কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবগণকে কৃষ্ণ বলাবার প্রত্যাশা। কলিযুগের ভগবান কলির মাটিতে নেমে এসেছেন বাবা, সাথে করে কি নিয়ে এসেছে? ওই গোলকের প্রেমামৃত হরি নামামৃত ঔষধি, মাথায় পশরা সাজিয়ে নিয়ে গৌর নিজে হরি এই জগৎকে বলাতে হরি, আজ গৌর এলে দাঁড়ে দাঁড়ে কি বাদুর মতি অতি দুরমতি অতি ওই পতি তো পাশন্ডি দুরমতি অতি পতিত পাশন্ডি। প্রভু আমার এই প্রাণে নামা দিল দেখুন গৌর সুন্দর কিন্তু কাউকে প্রাণে মারলো না। প্রাণে মারলো না কেন? কারণ তিনি বাঁচাবার জন্য এসেছেন। কি দিয়ে বাঁচাচ্ছে? কৃষ্ণ নামে দিয়ে জাতি জীবের দাঁড়ে
পরম দয়াল গৌর হরি যেতে যেতে হরি নাম মিলাই কৃষ্ণ নাম দিয়া তাহলে লক্ষ্য করুন বাবা, কলিযুগের মানুষকে উদ্ধার করবার কর্তা সেই কলিযুগের ভগবান নাম তো নিয়ে এলেন, কিন্তু এটা যুগ কোন যুগ? এটা কোন যুগ? কলিযুগ। আপনারা বলছেন কলিমা, আমি বলি না, আমি বলি এটা ঘোর কলি। কেন জানেন বাবা? আমার অপরাধ নেবেন না। এমন একটা যুগে আমরা বাস করি বাবা, আজকের যুগে একটা বাবার কোলে মেয়ে কিন্তু নিরাপদে নেই। মানে বাবার কোলে মেয়ে নিরাপদে থাকতে পারে না। সামান্য সম্পত্তির জন্য ভাই ভাইকে মারছে, বাবা ছেলেকে মারছে, ছেলে বাবাকে মারছে। আবার লক্ষ্য করে দেখবেন, আগেকার দিনে যারা খেতে পড়তে পেত না, অভাবের সংসার, দুঃখের সংসার, তারা যদি ছেঁড়া প্যান্ট জামা পরে আপনি মেনে নিতে পারবেন। কিন্তু আজকের দিন লক্ষ্য করে দেখুন, যার ঘরে যত বেশি টাকা, তারা দেখবেন ওই রাশি রাশি টাকা শপিং মলে দিয়ে ছেঁড়া প্যান্ট জামা পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে বলো দেখি মায়েরা, এটা কলি বলবে না এটা ঘোর কলি? ঘোর কলি। এবার লক্ষ্য করে দেখুন বাবা, এহেন কলিযুগে গৌর তো নেমে এসেছিল আমাদের মতো পতিতকে উদ্ধার করতে, কিন্তু যুগ তো কলিযুগ, তিনি চাইলেই হবে। যুগের তো একটা বৈশিষ্ট্য রয়েছে নাকি? তাহলে লক্ষ্য করে দেখুন বাবা, বলছে এহেন এই কলিযুগে যে কি কি ঘটবে, কলিযুগে যে কি ঘটতে চলেছে সেটা বহু যুগ আগে বলা হয়ে গেছে। বললো কবে? একটু ছোট্ট করে বলে দিই। এই যে এহেন কলিযুগের অবস্থা বর্ণনা করা হলো কবে না? মহাভারতের যুদ্ধ যখন শেষ হলো, মহাভারতের যুদ্ধ শেষ হবার পরে যুধিষ্ঠির যখন রাজ্য শাসন করতে বসেছে, রাজ্য শাসন করতে বসবার পরে সেই রাজ দরবারের বাইরে কে যেন একটা কুমঙ্গলের ঘণ্টা ধ্বনি বাজাচ্ছে, ঢং ঢং ঢং। হঠাৎ যুধিষ্ঠির বলছে, আরে এমন অসময়ে আমার রাজ দরবারের বাইরে এমন করে ঘণ্টাটা বাজায় কে? যুধিষ্ঠির ক ভাই? 5 ভাই তো, পঞ্চ পাণ্ডব বলি আমরা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব। এমন সময় যুধিষ্ঠির বলছে, ও ভাই ভীম, একবার দেখবে ভাই বাইরে এমন করে ঘণ্টাটা কি বাজাচ্ছে অসময়ে? ভীম মা তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসে তাকিয়ে দেখে এক বিশাল আকৃতির মানুষ। ভীম মনে মনে ভাবছে, এটা আবার কে, কোথা থেকে এলো রে বাবা? এমন সময় বলছে, কে আপনি? আর এমন করে ঘণ্টাটাই বা বাজাচ্ছেন কেন? কি হয়েছে? ভীমকে উত্তর দিচ্ছে, শোনো ভীম, আমি হলাম আগামী কলি যুগের রাজা, স্বয়ং কলিরাজ। ভীম বলছে, তা বেশ, আপনি কলিরাজ, তো আমি করব কি? আপনি কেন এসে এমন ভাবে ঘন্টা বাজাচ্ছেন? বলে, শোনো ভীম, তোমাদেরকে একটা প্রশ্ন করবার আছে। বলে, কি প্রশ্ন? বলে, করে ফেলো। বলে, না না, এমন ভাবে তো প্রশ্ন করলে হবে না। আমি প্রশ্ন করব, কিন্তু তুমি যদি তার সঠিক উত্তর দিতে না পারো, তাহলে আমার অভিশাপে সারা জীবনের মতো তুমি কিন্তু পাথর হয়ে রয়ে যাবে, আর কিন্তু তুমি মুক্তি পাবে না পাথর জীবন থেকে। ভীম মনে মনে ভাবছে, দূর, কি প্রশ্ন করবে যে উত্তর দিতে পারবো না? এমন সময় ভীম বলছে, আচ্ছা আচ্ছা, বলুন দেখি, বলুন আপনার কি 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 প্রশ্ন আছে বলুন। বলে, না, আগে কথা দাও, উত্তর যদি দিতে না পারো আমার অভিশাপে তুমি কিন্তু পাথর হয়ে যাবে। বলে, আচ্ছা বেশ, উত্তর দেওয়ার চেষ্টা করবো, আপনি বলুন আপনার কি প্রশ্ন। মন দিয়ে শুনবে মায়েরা। প্রথম প্রশ্ন করছে ভীমকে, শোনো ভীম, আগামী কলিযুগের মাটিতে একটা কলসির দুধ দিয়ে 7টা কলসি ভরে যাবে, আর ওই 7টা কলসির দুধ যদি তুমি একটাতে ঢেলে দাও, ও কলসি আর সারা জীবনেও পূর্ণ হবে না।
যেই কথাটি বলেছে বাবা, কথাটি বলার সঙ্গে সঙ্গে ভীমের মাথায় যেন বজ্রাঘাত করেছে। সর্বনাশ, এই প্রশ্নের উত্তর আমি দেব কি করে? এই উত্তর তো আমার জানা নেই। যেই বলছে এই উত্তর তো আমি জানি না, আমি উত্তর দেব কি করে? সঙ্গে সঙ্গে কলিরাজ অভিশাপ দিল ভীমকে, ভীম তুমি পাথর হয়ে পাথর হয়ে যেই বলেছে তুমি পাথর হয়ে যাও, সঙ্গে সঙ্গে ভীম পাথর হয়ে গেল। এদিকে রাজা যুধিষ্ঠির মনে মনে ভাবছে, বাবা ভাই ভীম গেল কখন দেখতে, এখনো তো ফিরলো না। অর্জুন একবার যাবে ভাই, অনেকক্ষণ গেছে, ভীম এখনো ফিরছে না, তুমি একটু গিয়ে দেখে এসো তো। এবার অর্জুন যখন এসেছে বাবা, এসে সেই দেখে বিশাল আকৃতির মানুষ, আর পাশে তার দাদা ভীম পাথর হয়ে রয়ে গেছে। সঙ্গে সঙ্গে কলিরাজ তাকেও প্রশ্ন করছে, শোনো অর্জুন, তোমার প্রশ্ন হচ্ছে আগামী কলিযুগের মাটিতে একটা বাঁশ, ভালো করে বুঝবেন, একটা বাঁশ কেটে 4 টুকরো করে দেওয়া হলো, আর ওই 4 টুকরো বাঁশকে পরে যখন জুড়তে যাওয়া হচ্ছে, জুড়তে গিয়ে দেখা যাচ্ছে এক টুকরো একটু বেশি হয়ে যায়। এই বেশিটা কি? যেই জিজ্ঞাসা করেছে বাবা, অর্জুনও উত্তর দিতে পারে, আর অর্জুনও যখন উত্তর দিতে পারলো না, সঙ্গে সঙ্গে কলিরাজ তাকেও অভিশাপ দিল, শোনো অর্জুন, তুমি পাথর হয়ে যাও, পাথর হয়ে যাও তো। সঙ্গে সঙ্গে অর্জুনও পাথর হয়ে গেল। তারপরে হঠাৎ যুধিষ্ঠির বলছে, অনুকূল যাও তো ভাই, একবার দেখে এসো তো, এক এক করে যাচ্ছে, কেউ ফিরে আসছে না, আমার মনটা বড় ছটফট করছে। নকুল যখন বাইরে এসেছে, এসে দেখে তার 2 দাদা পাথর হয়ে রয়ে গেছে। কি আপনি, কি আপনার পরিচয়? আমি হলাম কলিযুগের রাজা কলিরাজ, তোমাকেও একটা প্রশ্ন করবার আছে। বলুন কি প্রশ্ন? বলে উত্তর দিতে না পারলে ওই 2 ভাইয়ের মতো তুমিও পাথর হয়ে যাবে। বলে আচ্ছা বেশ, বলুন কি প্রশ্ন? নকুলকে প্রশ্ন করলো কি? বলছে আগামী কলিযুগের মাটিতে বেড়াতে খাবে গাছ। ভেবে দেখেছেন মা, আমরা বেড়া কেন দিই? একটা গাছ লাগিয়ে বেড়া দিই কেন? যাতে কোনো পশু জন্তু এসে গাছটা নষ্ট করতে না পারে। কিন্তু বলছে আগামী কলিযুগের মাটিতে ওই বেড়াতেই খাবে গাছ। যেই বলেছে মা, উত্তর তো দিতে পারেনি, নকুলও পাথর হয়ে গেছে। শেষে বাকি ছিল সহদেব। সে যখন এলো, তাকে কলিরাজ প্রশ্ন করলো, শোনো সহদেব, উত্তর দাও তো, আগামী কলিযুগের মাটিতে একটা অঙ্গুরি, অঙ্গুরি মানে কি জানো না? অঙ্গুরি মানে হচ্ছে আংটি। বলছে আগামী কলিযুগের মাটিতে একটা অঙ্গুরির মধ্যে দিয়ে একটা আস্ত হাতি গলে যাবে, কিন্তু হাতিটা গলে যাবার পরে হাতির লেজের কাছটা গিয়ে অঙ্গুরিতে আটকে যাবে। হরি বল, হরি বল। একটা অঙ্গুরির মধ্যে দিয়ে গোটা হাতি গলে গেল, কিন্তু লেজের কাছটা গিয়ে আটকে যাবে। উত্তর যখন দিতে পারলো না, তাকেও অভিশাপ দিল, শোনো শোনো সহদেব, তুমি পাথর হয়ে যাও, পাথর হয়ে যাও। 4 ভাই পাথর হয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে রাজ সিংহাসনে বসে বসে দাদা মনে মনে ভাবছে, তাই তো একটা একটা করে 4 ভাই আমার চলে গেল, এখনো তো কেউ ফিরে আসছে না। না না, আমার মনটা বড় ছটফট করছে। যেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে দেখতে হবে আমার ভাইরা গেল কোথায়। তাড়াতাড়ি করে বাবা যেই মাত্র বাড়ির বাইরে বেরিয়ে এসেছে, রাজভবনের বাইরে বেরিয়ে এসেছে, এসে দেখে তার 4 ভাই পাথর হয়ে দাঁড়িয়ে আছে। আর পাশেই দাঁড়িয়ে রয়েছে একটা বিশাল আকৃতির মানুষ। প্রশ্ন
প্রশ্ন করছে কে তুমি, আর আমার চার ভাই পাথর হলো কেমন ভাবে? কলিরাজ উত্তর দিচ্ছে, শোনো রাজন, আমি হলাম আগামী কলি যুগের রাজা, স্বয়ং কলিরাজ। আচ্ছা বেশ, তা আমার চার ভাই পাথর হলো কেমন ভাবে? বলে আমার অভিশাপ, আমার অভিশাপে ওরা পাথর হয়ে গেছে। চারজনকে চারটে প্রশ্ন করেছিলাম, উত্তর দিতে পারেনি, আমার অভিশাপে পাথর হয়ে গেছে। আচ্ছা বেশ, আপনার কি প্রশ্ন আছে আমাকে বলুন, উত্তর আমি দেব আপনাকে। বলে শোনো রাজন, উত্তর যদি ঠিক না হয় তাহলে আপনিও কিন্তু চার ভাইয়ের মতো পাথর হয়ে যাবে। এমন সময় যুধিষ্ঠির বলছে, শোনো, উত্তর দিতে না পারলে আমি তো পাথর হয়ে যাব ঠিকই, কিন্তু উত্তর যদি আমি ঠিকঠাক দিতে পারি তাহলে আপনি আমায় কথা দিন যে চার ভাই পাথর হয়ে গেছে সেই চার ভাই যেন পাথর জীবন থেকে মুক্তি পেয়ে যায়। বলে বেশ, তাই হয়। এই বলি মা, প্রথম প্রশ্ন রাজা যুধিষ্ঠিরকে করছে। প্রথম প্রশ্নটি কি ছিল? একটা কলসির দুধ দিয়ে 7 কলসি ভরে যাবে, কিন্তু 7টা কলসির দুধ একটাতে ঢেলে দিলে ও আর পূর্ণ হবে না। এটা কোনো নতুন কথা নয় মা, আমি বেশি কথা বলবো না, আপনি আমি সবাই জানি এই অত্যাধুনিক কলি যুগের মাটিতে এ কথা বলা হলো হতভাগ্য হতভাগিনী বাবা মায়েদের। বলছে তারা 5টা নয়, 10টা নয়, যত সন্তানই হোক না কেন, একটা বাবা মায়ের সন্তান মানুষ করতে তাদের বুকে ভালোবাসার কম কোনোদিনই পড়ে না। কিন্তু সেই 5টা সন্তান যখন বড় হয়ে যায় বাবা, একটা বাবা মাকে ভাত দিতে গেলে কোথাও যেন একটা তাদের কম হয়ে যায়। আর তা যদি না হতো, দিনে দিনে বৃদ্ধাশ্রমগুলো 2 তলা থেকে 4 তলা হয়ে যেত। লক্ষ্য করুন বাবা, যার 5টা ছেলে, একটা বাবা মাকে তারা কি লালন পালন করতে পারে না? সবই পারে। কিন্তু লক্ষ্য করবেন আজকের কলিযুগের যেন ফ্যাশন হয়ে গেছে, 5টা ছেলে, বাবা মা যতদিন বেঁচে আছে একটা ছেলে খাওয়াতে পারে না। একজন যদি খাওয়ায় তার স্ত্রী বলবে, কেন বাকিরা কি করতে আছে, তুমি একা দায়িত্ব নেবে কেন? তাহলে 1 মাস মা এর কাছে, আবার 1 মাস হয়ে গেলে মা ওর কাছে, আবার আর1 মাস হয়ে গেলে মা ওর কাছে। তাহলে ভেবে দেখুন কোন যুগে আমরা বাস করি। এটা কলি বলবেন, এটা ঘোর কলি। তুলসীদাস বলছে, এহেন কলি যুগে সত্য কহে তোমারে লক্ষ্য ঝুটা মে জগত ভুলাই, দুগ্ধ বিকায়ে গলি গলি সুরা বিকায়ে बैठा रे, गौआ धोए कुत्ता पाले उसका बाछुरी रहे जा भूखा, संबंध को अच्छा खिलाए उसका बाप रहे जा भूखा, चोर को छोड़े साधु को बंधे पथिक को लगाए फांसी, हाय रे गली युग तेरी तमाशा दुख लगी আর হাসি। দাই বল হরি হরি বল হরি বল হরি হরি। কথাটি বললো দেখুন মা, কি কথাটা বললো বুঝে নিতে হবে। কি বলছে? সচ্চ কহে তোমারে লক্ষ্য ঝুটা মে জগত ভুলায়। অর্থাৎ বলছে এহেন কলিযুগের মাটিতে আপনি যদি সত্যি বলেন বাবা, লোকে আপনার দাম দেবে না। যদি তুমি সত্যি বলো লোকে দাম দেবে না, লোকে তোমার লাথি মারবে। ঝুটা মে জগত ভুলায় মানে মিথ্যে কথায় সারা দুনিয়া জগৎ ভুলিয়ে রেখেছে। তুমি মিথ্যে বললে লোকে তোমার মাথায় করে রাখবে সত্যির দাম। আর কি বললো? দুগ্ধ বিকায়ে গলি গলি। অর্থাৎ বলছে এহেন কলিযুগের মাটিতে বাবা দুধ বিক্রি হবে অলিতে গলিতে। দেখবেন না যে ডেয়ারির দুধগুলো বিক্রি হয়, ওই প্যাকেট দুধগুলো যারা বিক্রি করে ভোর ভোর বাজারে গিয়ে কিছু প্যাকেট ব্যাগে করে নিয়ে হয় সাইকেলে না হলে বাইকে করে বাড়িতে বাড়িতে দরজায় দরজায় গিয়ে দুধ পৌঁছে দিয়ে আসে। অথচ আমরা প্রত্যেকেই জানি বাবা যে দুধ হচ্ছে স্বাস্থ্যের জন্য খুব ভালো জিনিস, দুধ খেলে শরীর ভালো থাকে, কিন্তু তবু বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হচ্ছে। আবার কেউ কেউ বলছে আজ আমার লাগবে না। তাহলে দুধে উপকারিতা আছে, তবু মানুষের বাড়িতে পৌঁছে দিতে হয়। আর সুরা বিকায়ে বৈঠারে। সুরা মানে কি?
সুরা মানে হচ্ছে মদ। তাহলে লক্ষ্য করেছেন বাবা, যার একটা মদের দোকান আছে তাকে কি ওই গলিতে গলিতে সাইকেল নিয়ে বাইক নিয়ে মদ নিয়ে গিয়ে দিয়ে আসতে হয় না। এই কলিযুগের মাটিতে যার একটা মদের দোকান আছে সে মার্কেটে বসতে হবে না, ঘন জঙ্গলের মধ্যে যদি ছোট্ট একটা লাইট জ্বালিয়েও বসে থাকে না, এই কলিযুগের মানুষ দলে দলে সেখানেই গিয়ে লাইন দেবে। তাই বলছে দুগ্ধ বিকায় গলি গলি। আমরা প্রত্যেকেই জানি দুধ খেলে শরীর ভালো থাকে, মদ খেলে নয়। তবুও দুধ বিক্রি হবে অলিতে গলিতে, আর সুরা বিকায় বৈঠারে। যে জন মদ বিক্রি করবে সে এক জায়গায় বসে থাকবে। এই কলিযুগের মানুষ তার পিছনে গিয়ে লাইন দেবে। তাই আর কি বলছি, গাওয়া দই কুত্তা পালে উসকা বাছুরি রহে যাব খা। এই জায়গাটা খুব মন দিয়ে বুঝবেন না। আমরা প্রত্যেকেই গ্রামের মানুষ, কারো কারো ঘরে গরু আছে বা নেই তা হোক, কিন্তু দেখবেন না গাভী মাতা অর্থাৎ গো মাতার যখন দুগ্ধটা দহন করা হয়, দুধটা যখন দহন করা হয় দেখবেন মা তার আগে তার ছোট্ট বাচ্চাটাকে ছেড়ে দেয়। দুধ দেওয়ার আগে দেখবেন ছোট্ট বাচ্চাটাকে ছেড়ে দেয় মালিক। আর দেখবেন বাবা সেই ছোট্ট বাচ্চাটা গিয়ে যখন মায়ের দুধটা খেতে শুরু করে, সত্যি কথা বলুন তো তাকে কি পেট ভরে খেতে দেওয়া হয়? না, কারণ সবাই জানে বাচ্চাটা যদি পেট ভরে খেয়ে নেয় তাহলে সে দুধ তার বিক্রি করতে পারবে না। এবার দেখুন বাবা, যার মায়ের দুধ সে কিন্তু পেট ভরে কোনোদিনই খেতে পায় না। আর দেখা যাচ্ছে সেই দুধটা এমন একটা বাড়িতে বিক্রি করে দেওয়া হচ্ছে, হয়তো সেই বাড়ির কোনো মানুষ পাচ্ছে না, পাচ্ছে হয়তো তার বাড়ির একটা পোষা কুকুর। তাহলে যার মায়ের দুধ সে পেট ভরে খেতে পায় না, পায় একটা বাড়ির পোষা কুকুর। আর সম্বন্ধ কো আচ্ছা খিলায়ে উসকা বাপ রেখে যাবো। ওই যে বললাম মা, ঘুরে ফিরে আবার সেই একই জায়গায়। 10টা সন্তান মানুষ করবে, বাবা মায়ের কষ্ট হয় না। এবার লক্ষ্য করুন মায়েরা, যদি দেখে 5টা সন্তান মানুষ করতে গিয়ে কোনো মা হয়তো দেখছে আজকে সব ভাতটা যদি সবাইকে সমানভাবে দিই আমার হয়তো একটু কম হলেও হতে পারে, সেদিন কিন্তু মা একটা গ্লাস জল খেয়ে হাসি মুখে দিন কাটিয়ে দেয়। हरि बोल हरि बोल। सम्मान को अच्छा खिलाई उसका बाप रहे जब भूखा। चोर को छोड़े, साधु को बंधे, पथिक को लगाए फांसी।